বাবা দরজার সামনে দাঁড়িয়ে একটু থমকে গেলেন। এই বাড়িতে তিনি এর আগেও এসেছেন। হাসি খুশি মেয়ের মুখ, আদর আপ্যায়ন, কোলাহল, সব কিছুই যেন ঠিকঠাক ছিল। কিন্তু আজ কিছু যেন আলাদা। মেয়ে দরজা খুলতেই থমকে গেল, তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, আরে বাবা, তুমি জানাওনি তো। হাসিটা ঠিক যেন মুখে আটকানো, চোখ অবধি পৌঁছচ্ছে না। বাবা একটু খুঁটিয়ে দেখলেন, কেমন আছিস মা? ভালো আছি। খুব সাধারণ উত্তর, কিন্তু কেমন যেন যান্ত্রিক। ভিতরে ঢুকতেই শ্বশুর শাশুড়ি খুব আদর করে বসালেন। আরে দাদা এসেছেন, কেমন আছেন? বৌমা, বাবাকে জল দাও। সব কিছুই যেন অতিরিক্ত ভদ্র, অতিরিক্ত নিখুঁত। বাবা লক্ষ্য করলেন মেয়েটা একবারও তার পাশে এসে বসছে না। রান্নাঘর, ডাইনিং, আবার ঘর, একটা অদ্ভুত ব্যস্ততা, যেন ইচ্ছে করেই দূরে রাখা হচ্ছে তাকে। খাওয়া দাওয়ার পর তিনি বললেন, এই একটু বসতো আমার পাশে। মেয়ে বসতে যাবে, তখনই শাশুড়ি বললেন, ওই কাজটা আগে করে নাও মা, তারপর বসো। মেয়েটা মাথা নেড়ে আবার উঠে গেল। মেয়ের শ্বশুরমশাই যেন অতিরিক্ত যত্ন করে বাগান ঘোরাচ্ছেন, গাছের আম পেড়ে খাওয়াচ্ছেন। কিন্তু যার জন্য এত দূর আসা, সেই মেয়ের সাথে বাবার যে নিজস্ব একটু সময় কাটানো, সেটাতেই যেন কোথায় আটকে দেওয়া হচ্ছে। বাবার বুকের ভেতরটা কেমন অস্থির হতে লাগলো। সারাদিনে একবারও মেয়ের সাথে একা কথা বলার সুযোগ হলো না। যখনই কাছে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ না কেউ এসে দাঁড়িয়েছে। শুধু জামাইকে দেখা গেল না একবারও। যদিও ছুটির দিন, কিন্তু সে নাকি বিশেষ কোনো কাজে বাইরে গেছে। বিকেলের দিকে বাবা বললেন, আমি আজই ফিরব, রাতের ট্রেন আছে। সবাই খুব স্বাভাবিকভাবে মেনে নিল, শুধু মেয়েটা একটু থেমে গেল। বাবা সেটাও খেয়াল করলেন। বিদায় নেওয়ার সময় গেটের সামনে মেয়ে হঠাৎ বাবাকে জড়িয়ে ধরল। কোনো কথা নেই, শুধু কাঁধ ভিজে যাচ্ছে। বাবা আস্তে করে বললেন, কি হয়েছে মা? মেয়েটা মাথা নাড়ল, কিছু না, তুমি ভালো থেকো। বাবা গেটের বাইরে আসতেই একটা অস্পষ্ট ভাঙা আওয়াজে আবার বাবা। ঠিক তখনই শাশুড়ি এসে মেয়েকে নিজের দিকে টেনে নিলেন। ওরে, এ তো স্বাভাবিক, বাপের বাড়ির লোক গেলে সবারই এমন লাগে। তারপর আবার মা মরা মেয়ে। বাবাকে দেখে মায়ের কথা মনে পড়েছে নিশ্চয়ই। আমরা আছি তো, এরকম চোখের জল ফেললে বাবার মন খারাপ হবে না? মানুষটা একা একা থাকেন, শরীর খারাপ করলে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। হাসি, স্বাভাবিক কথা, সবই ঠিকঠাক। কিন্তু বাবার মনে হলো এই কান্না স্বাভাবিক না। সব কিছুই ঠিকঠাক, কিন্তু কিছুই যেন ঠিক না। হোটেলের ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই কেমন একটা শূন্যতা গায়ে এসে লাগলো। সময় রাত ৮টা ২০। ট্রেন ছাড়তে ১.৫ ঘন্টা বাকি। চলেই যাই। কিন্তু ভেতর থেকে একটা গলা, কিন্তু সত্যি সব ঠিক আছে তো? মেয়ের মুখটা ভেসে উঠল, জোর করে হাসি, কাপা ঠোঁট, ওই নীরব কান্না। না, ও এমন না, ওকে অন্যরকম কেন লাগলো? হঠাৎ একটা দৃশ্য মনে পড়ল, মেয়ের কবজিতে কালশিটের মতো একটা দাগ, আর সারাক্ষণ ওড়না গলায় পেঁচানো। এত গরমে বারবার ওর ওড়না পেঁচানোর চেষ্টা দেখে বাবারই যেন গরম লাগছিল, অবাকও লাগছিল। দাগটা সত্যিই ছিল। বাবা নিজের মনেই কথা বলতে লাগলেন। বাবার মন অস্থির লাগছিল। তিনি ফোন করলেন, রিং হচ্ছে, কেউ ধরল না। আবার করলেন, ফোনটা কেউ ধরল। উনি হ্যালো বলতেই ফোনটা কেটে গেল। এরকম তো করে না ও। মেয়ে নিজেই ফোন করে বাবাকে। আগে রোজ রাত্রে বাবা নিয়ম করে কল করতেন। তারপর মেয়ে নিজেই একদিন বলল, বাবা তুমি কল করো না, আমি সময় করে কল করে নেব। কাজ থাকে তো অনেক। ফোনটাও কাছে থাকে না সব সময়। ফোন না ধরলেও আবার তুমি চিন্তা করবে, আমি করে নেব। বাবাও রাজি হয়েছিলেন। তাই তো, মেয়ের কত দায়িত্ব, কত কাজ। আমি একা থাকি, ওই ঠিক ফোন করবে। রোজ ফোন করতো না মেয়ে, কিন্তু বাবা রোজই অপেক্ষা করে থাকতেন, কখনো কখনো অভিমানও করতেন।
তারপর নিজেকে বুঝিয়ে নিতেন। ইদানিং সেই অপেক্ষার সময়টা যেন অনেক বেড়ে গিয়েছিল, তাই মেয়েকে কিছু না জানিয়েই সারপ্রাইজ দিতে চলে এসেছিলেন। কিন্তু মেয়েকে দেখে অন্যরকম কেন লাগলো। তিনি লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়লেন। ঘর অন্ধকার নিস্তব্ধ, কিন্তু তার ভেতরটা যেন আরো অস্থির। মোবাইলের স্ক্রিনটা একবার জ্বলে উঠল। সময় 10:45। কিছুক্ষণের মধ্যেই তার ট্রেন ছিল, যেটা তিনি নিজেই বাতিল করেছেন। চোখ বন্ধ করলেন। মেয়ের মুখটা আবার ভেসে উঠল। ওই জোর করে হাসি, ওই কাপা ঠোঁট, আর বিদায়ের সময় সেই শক্ত করে জড়িয়ে ধরা। হঠাৎ যেন একটা শব্দ কানে বাজল, খুব নিচু গলায়, ভাঙা ভাঙা, বাবা। তিনি হঠাৎ চোখ মেলে উঠে বসলেন। তার বুকের ভেতর ধুকপুকানি বাজছে। উঠে বসে জল খেলেন, আবার ফোনটা হাতে নিলেন। মেয়ের নম্বরে কল করলেন। রিং হচ্ছে, একবার, দুবার, তিনবার। কলটা কেটে গেল। তারপরই একটা ছোট্ট মেসেজ স্ক্রিনে ভেসে উঠল, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। বাবার ঠোঁট কেঁপে উঠল। তিনিও টাইপ করলেন, তুই কখনো এমন করে মেসেজ পাঠাস না, সবসময় ফোন করিস, সত্যি বল কি হয়েছে। আঙুল থেমে গেল স্ক্রিনের ওপর। কিছুক্ষণ টাইপিং দেখালো, তারপর হঠাৎ করে অদৃশ্য। আর কোনো উত্তর এলো না। ঘরটা যেন আরো ভারী হয়ে উঠল। তিনি ধীরে ধীরে মাথা তুলে সোজা হয়ে বসলেন। ভয় নয়, সন্দেহ নয়, নিশ্চিত কিছু একটা হয়েছে। কাল না, আজ, এখনই গেলে। নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে থেমে গেলেন। একটা গভীর শ্বাস নিলেন। সিদ্ধান্ত নিলেন কাল সকালে, একদম হঠাৎ, কোনো খবর না দিয়ে। তিনি উঠে জানলার পর্দা একটু সরালেন। বাইরে অন্ধকার রাস্তা, দূরে আলো। বিছানায় ফিরে এলেন, কিন্তু ঘুম এলো না। রাত বাড়ল, নীরবতা আরো গভীর হলো। আর এক বাবার মনে একটা প্রশ্ন ক্রমশ স্পষ্ট হয়ে উঠল, ও কি সাহায্য চাইছিল, আর আমি কি সেটা বুঝতে দেরি করে ফেললাম? আমি কি দেরি করে ফেলছি? পরদিন সকাল, বাবা হঠাৎ করেই আবার পৌঁছে গেলেন মেয়ের শ্বশুর বাড়ি। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে অস্থির পায়ের শব্দ। দরজা খুলল মেয়ে, চোখ ফোলা, মুখ শুকনো, গায়ে ওড়না এলোমেলো। বাবা এক ঝলকে সব বুঝে গেলেন। সর, ভেতরে যাব। মেয়ে কিছু বলল না, শুধু সরে দাঁড়ালো। ভেতরে ঢুকেই বাবা দেখলেন ঘরের এক কোণে ভাঙা গ্লাস, মেঝেতে জল, আর দেওয়ালে হাতের ছাপের মতো কিছু দাগ। তিনি ধীরে ধীরে বললেন, কি হচ্ছে এখানে, কি হয়েছে? মেয়েটা চুপ। বল। হঠাৎ মেয়েটা কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি ভালো নেই। বাবা ঘরের ভেতর আসতেই এক মুহূর্তে যেন সব ভেঙে পড়ল। ঠিক তখনই শাশুড়ি ঘরে ঢুকলেন। আরে, আপনি আবার এলেন? বাবার চোখ এবার কঠিন। হ্যাঁ, এলাম, কারণ কাল আমি বুঝেছিলাম কিছু একটা লুকোনো হচ্ছে। শাশুড়ি হেসে বললেন, ও তো একটু ইমোশনাল। ইমোশনাল? বাবা এবার গলা তুললেন, এই দাগগুলো ইমোশনাল? মেয়ের হাতটা সামনে ধরে দিলেন। ঘরে নীরবতা। শ্বশুরমশাইও এসে পড়েছেন। মেয়েটা কেঁদে ফেলল। বাবা, আমি চেষ্টা করছিলাম মানিয়ে নিতে, ভাবছিলাম সব ঠিক হয়ে যাবে। কে করেছে? বাবা রাগে ফেটে পড়ছেন। মেয়েটা চোখ নামিয়ে বলল, ও। স্বামীর নামটা আর উচ্চারণ করতে পারল না। বাবা ধীরে ধীরে মেয়ের মাথায় হাত রাখলেন। চল, বাড়ি চল। শাশুড়ি তাড়াতাড়ি বললেন, এইভাবে নিয়ে যেতে পারেন না, সমাজ আছে। তাছাড়া সব সংসারেই এরকম একটু আধটু হয়। তার জন্য সংসার কেউ ভাঙে? মেয়েদের কত কিছু সহ্য করতে হয়। আমিও তো কত সহ্য করেছি, তবু নিজের জায়গা ছাড়িনি। শেষ লাইনগুলো যেন ঘরে অন্য কাউকে শোনালেন। বাবা এবার শান্ত গলায় বললেন, সমাজ আমার মেয়ের কষ্টের দাগ মুছবে, ওর কান্না থামাবে, আর নিজের জায়গা, এটাকে নিজের জায়গা বলে? কেউ কোনো উত্তর দিতে পারল না। বাবা মেয়ের হাত ধরে বেরিয়ে এলেন। গেট পার হওয়ার সময় মেয়েটা একবার পিছন ফিরে তাকালো। এই বাড়িটা, যেখানে সে নিজের ঘর বানাতে চেয়েছিল,
কিন্তু আজ বুঝলো ঘর মানে শুধু চারটে দেওয়াল নয়, নিরাপত্তা, ভালোবাসা, সম্মান সব মিলিয়ে তবেই ঘর হয়। ঠিক তখনই গেট খুলে মেয়েটার স্বামী ঢুকলো। চোখে বিরক্তি, গলায় রাগ। কি হচ্ছে এখানে? বাবা শান্ত গলায় বললেন, আমার মেয়েকে তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি। সে হেসে উঠল। মেয়ে? ওর সাথে কথা বলার আগে আমার সাথে কথা বলুন। ও এখন আমার বউ। বাবার চোখ এবার স্থির, ঠান্ডা। বউ মানে কি? নিজের মতো করে ব্যবহার করার জিনিস? ছেলেটা গলা চড়ালো। দেখুন, সংসারে একটু আধটু তো হয়ই, এসব নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। মেয়েটা কেঁপে উঠল। বাবা সেটা দেখে আর নিজেকে আটকাতে পারলেন না। তিনিও গলা চড়িয়ে বললেন, এগুলো আধটু না, এটা অত্যাচার। আশেপাশের বাড়ি থেকে কৌতূহলী প্রতিবেশীদের মুখের ভিড় বাড়ছে। শাশুড়ি তাড়াতাড়ি বললেন, ও একটু রাগী, কিন্তু মনটা ভালো। সব সময় তো এরকম হয় না, মাঝে মাঝে ভালোও তো বাসে। কিরে বল, ভালোবাসে না? সব ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে। মন ভালো মানুষ কাউকে ভয় পাইয়ে রাখে না। আর বাচ্চা হলে? ছাড়ুন, বাবা কড়া গলায় বললেন। স্বামী এবার সরাসরি মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলেছ? মেয়েটা চুপ, চোখে ভয়। বাবা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন, মেয়ের হাতটা শক্ত করে ধরলেন। ও কিছু বলেনি, কিন্তু আজ থেকে বলবে। এক মুহূর্তের নীরবতা। তারপর মেয়েটা হঠাৎ কেঁদে ফেলল। হ্যাঁ, আমি বলেছি, কারণ আমি আর পাচ্ছি না। প্রায় বিনা বাধায় প্রতিবেশীদের সহযোগিতায় মেয়ের হাত ধরে বাইরে ভাড়া করে আনা গাড়িতে উঠলেন বাবা। গাড়িতে উঠে মেয়েটা চুপচাপ বাবার কাঁধে মাথা রাখলো। দুজনেই কিছুক্ষণ কিছু বলল না। তারপর বাবা আস্তে করে বললেন, কাল যদি আমি চলে যেতাম? মেয়েটার গলা কেঁপে উঠল। তাহলে হয়তো আমি আর বলতে পারতাম না। হয়তো ধীরে ধীরে বিশ্বাস করতাম এই কষ্টটাই স্বাভাবিক, এই চুপ করে থাকাটাই আমার দায়িত্ব। বাবা শক্ত করে মেয়ের হাতটা ধরলেন। না মা, ভুলটা এখানেই হয়। আমরা ভাবি বিয়ে দিয়ে দিলেই দায়িত্ব শেষ, কিন্তু আসলে সেদিন থেকেই তো নতুন করে দায়িত্ব শুরু হয়। তোর পাশে থাকার দায়িত্ব। মেয়েটা ফুপিয়ে উঠল। সবাই তো বলে মানিয়ে নিতে, একটু সহ্য করতে। আমার শাশুড়ি মাও সহ্য করেন, ওনার জন্য আমার কষ্ট হয়। বাবা এবার মেয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বললেন, মানিয়ে নেওয়া মানে নিজের সম্মান হারানো না। মানিয়ে নেওয়া মানে নিজের কান্না লুকিয়ে বাঁচা না। যে সংসারে তোকে কাঁদতে হয়, ভয় পেতে হয়, সেটা সংসার না, সেটা শুধু একটা জায়গা যেখানে তুই আটকে গিয়েছিলি। তোর শাশুড়ি মা হয়তো সুযোগ পাননি বা নিজেও বেরোতে চাননি। মানিয়ে নিতে নিতে ওটাকেই স্বাভাবিক ভেবে এসেছেন। গাড়ির জানলার বাইরে রোদটা আরো উজ্জ্বল হয়ে উঠছে। বাবা আবার বললেন, মনে রাখিস, বিয়ে মানেই সব কিছু সহ্য করা না। আর মেয়ে বিয়ে দেওয়া মানেই বাবা মায়ের দায়িত্ব শেষ না। যতদিন তুই আছিস ততদিন আমি আছি তোর পাশে। মেয়েটা এবার একটু জোরে বাবাকে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরা আর বিদায়ের নয়, এই জড়িয়ে ধরা নিরাপত্তার, ফিরে পাবার। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলে আজ একটা আলোর রেখা, নিজেকে ফিরে পাবার আলো। কিছুদিন পর আইনের নোটিশ পৌঁছেছে, পুলিশের তদন্ত শুরু হয়েছে, পাড়ায় কথা ছড়িয়ে গেছে। যে বাড়িতে এতদিন সব ঠিক আছে দেখানো হতো, সেই বাড়ির মুখোশ খুলে গেছে। মেয়েদের শেখানো হয় মানিয়ে নিতে, কিন্তু সবচেয়ে বেশি দরকার ভুলকে না মানতে শেখানো। যেদিন পরিবার বলবে, চুপ করে সহ্য করিস না, আমরা আছি, সেই দিনই কমবে গার্হস্থ্য হিংসা। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।